পর্তুগাল স্পেন বিগ ম্যাচ রাতে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের নির্দেশনা। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনায় ইসি, সরকারের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত। খামেনির শোক যাত্রায় লাখো মানুষের ঢল, ইরানে আগ্রাসনে মদতদাতাদের বিচার দাবি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেখছিলেন শিরোনাম, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রীর হাতে সে আমন্ত্রণপত্র তুলে দেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এছাড়া ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়। What is significant here is that expressions of interest of both ways. আমাদের Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. So he has accepted the invitation. সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার শেষে শিক্ষামন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। IAPBর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এছাড়াও বেশ কিছু সভা ও সাক্ষাতে এদিন অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে 3 সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেন তিনি। ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BSTI এবং সিটি কর্পোরেশন সহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা সভায় অংশ নেয়। সার্ককে কার্যকর করতে সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। সভায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বর্তমান স্থবিরতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক বর্তমানে বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কেবল রাজনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিকভাবেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সার্ককে পুনরায় সক্রিয় এবং কার্যকর করতে হলে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। একই সাথে সংকট কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট ও কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে সরকারের সঙ্গে আলোচনায় বসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RF
ইডির ফল উৎসবে নির্বাচন কমিশনার একথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি নিষ্পন্ন করতে স্থানীয় সরকারের সঙ্গে কাজ শেষ হয়েছে। স্থানীয় নির্বাচনের আইনে কিছু পরিবর্তন পরিমার্জন হচ্ছে। ইসি সানাউল্লাহ বলেন, সরকারের মন্ত্রীরাও শিগগিরই নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছেন। এ বছরের মধ্যে নির্বাচন শুরু করতে কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। সরকারি নির্দেশনার পর এ বছরের অক্টোবরে উপজেলা ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের কথা ভাবছে ইসি। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা ইতিমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। এটা সময়ের দাবি। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নের সরকার কাজ করছে। রাজধানী সিডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিডাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় 5 যুগ ধরে সিডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে তুলতে সারা দেশে শিশু দিবা যত্ন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিশুর প্রারম্ভিক শৈশবের অধিকার শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, 123টি শিশু যত্ন কেন্দ্রে 7,000-এর বেশি শিশুরা দিবা যত্নের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। দিবা যত্ন কেন্দ্র শুধু শিশুদের যত্ন করছে না, বরং তাদের ভবিষ্যৎ নির্মাণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকালে রাজধানী তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার ও তেজগাঁও ভূমি ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি জুলাই পথযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে গাজীপুরে কালীগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। সমাবেশে নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিও জানায় দলটি। এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে কক্সবাজারের আলাদা স্থানে 7 রোহিঙ্গা নারী শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম এবং রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে সতর্ক করে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11-তে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়ে 5 জনই। তাদের চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে দ্রুত মাটি খুঁড়ে 5 জনকে উদ্ধার করলেও মারা যান একই পরিবারের 4 জন, আর জীবিত 1 জনকে নেওয়া হয় হাসপাতালে। এই পাহাড় ধসে পড়ায় ঝুঁকিতে আছে আরও অনেক রোহিঙ্গা পরিবার। পুরা মাটি আমার শুধু আর
আমার আব্বুর গায়ের উপরে পড়ছে, ওরা একদম মাটির নিচে খাট ভেঙে মাটির নিচে পড়ে গেছে। তারপর হচ্ছে যে আমার ভাইয়া থানাতে গিয়ে ওদেরকে বাহির করছে, দরজা খোলা আর কি বাহির করে। আমার ছোট ভাইটার কোনো ক্ষতি হয় নাই। মা তিনজন মারা গিয়ে তেহেন দিলা এটা তো নিলা হান্দা ভাঙের মধ্যে যা এন দিলা অন্য জায়গাতে নিলা হান্দকাল আছে তেহেন দিলা হান্দা ভাঙের ডেলি মানে মরদা আছে জ্বর বেশ দনব দরিয়া হান্দা ভাঙে লামিয়রদ আছে নিচে একই পরিবারের তো 3 জন লোক মানুষ মারা গিয়ে। এদিকে মাঝরাতে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 5 সদস্য। ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায়। পরে মাটি খুঁড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী, স্ত্রী ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়। অপর 2 জনকে হাসপাতালে পাঠানো হয়। এই উদ্ধার কাজে সম্পূর্ণরূপে আমাদের এত রাতেও আমাদের ডিজি স্যারের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছিল। উনি সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন, উনি খোঁজ খবর রেখেছেন। ল্যান্ডস্লাইড আরো কয়েকটা জায়গায় হয়েছে, বাট যেই 3টি স্পটে মারা গিয়েছেন এই স্পটগুলো আমাদের যারা অফিসার রয়েছেন ক্যাম্প ইনচার্জ, আমাদের যারা ক্যাম্প ইনচার্জ অফিসের সহকর্মীরা রয়েছেন কিংবা সাইট ম্যানেজমেন্ট এজেন্সির সহকর্মী প্রত্যেকে কিন্তু এই স্পটগুলো ভিজিট করেছেন গত কদিন ধরেই। তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য। একই সময় 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকারমাট এলাকায় পাহাড় ধসে 11 বছরের এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়দের সহায়তায় মা ও ছেলে প্রাণে বাঁচতে পারলেও মারা যান বাবা আলী আকবর। এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছেন রোহিঙ্গারা। আর অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। অন্যদিকে চট্টগ্রামে টানা অতি ভারী বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে মাইকিং করছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতেও অতিবৃষ্টিজনিত পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি বই রাখতে সরকারকে বছরে ভাড়া গুনতে হচ্ছে 4,608 টাকা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রায় 3 লাখ বই রাখতে বছরে 3 কোটি আর 4 বছরে ভাড়া বাবদ পরিশোধ করতে হচ্ছে 12 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের বহু ভবন খালি পড়ে থাকার পরও ভাড়া বাসায় বই রাখতে কেন আগ্রহী কর্মকর্তারা? রাষ্ট্রায়ত্ত পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজে আড়ালে দুর্নীতির মহোৎসব নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সেলফে সাজানো সারি সারি এই বইগুলো স্থায়ী বাসিন্দা ছিল পাবলিক লাইব্রেরির পুরনো ভবনে। নতুন ভবন তৈরি হচ্ছে, তাই ভাড়া বাসায় জায়গা হয়েছে 3 লাখ বইয়ের। একটি বইয়ের জন্য মাসে সরকারকে ভাড়া গুনতে হচ্ছে 8 টাকা। 3 লাখ বইয়ের ভাড়া 25 লাখ, বছরে 3 কোটি আর 4 বছরে সরকার ভাড়া বাবদ পরিশোধ করেছে 12 কোটি টাকা। 2022 সাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 2টি ভাড়া ফ্লোরে রাখা হয়েছে এসব বই। আশঙ্কার বিষয় হচ্ছে, জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ কবে শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট বলতে পারছে না কেউই। প্রকল্প পরিচালক বলছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গা থাকা সত্ত্বেও সেখানে বই না রেখে অন্যত্র ভাড়া রাখায় প্রতি মাসে 3 কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। তৎকালে যারা সিদ্ধান্ত নিচ্ছে, আমি শুরুতেই এখানে যখন জয়েন করি তখন আমার কাছে একটু বিস্ময় লেগেছে। কপিরাইট বিল্ডিং ছিল আগারগাঁওয়ে, তৎকালে তো আমাদের ইয়েতে ন্যাশনাল লাইব্রেরির কথা বাদ দেন, কপিরাইট বিল্ডিংটাতে ছিল, ওখানে তো আমরা স্থানান্তর হইতে পারতাম, আমাদের লাইব্রেরি অন্তত যেতে পারতো। আর পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ও খোলা হয়েছে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই হোটেলের বর্ধিত অংশ উচ্চমূল্যে ভাড়া নিয়ে চলছে কার্যক্রম, যা স্বাভাবিক ভবনের চেয়ে কয়েক গুণ ভাড়া বেশি। এছাড়া এ প্রকল্পে ভুতুড়ে কাণ্ড ঘটেছে আসবাবপত্র কেনাকাটায়ও। ভিআইপি সোফা প্রতিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,68,000 টাকা, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। সাধারণ সোফা প্রতিটির দাম 87,000। এছাড়া 6 ফুটের একটি সেক্রেটারির টেবিলের দাম রাখা হয়েছে 75,000 টাকা, যা 22 থেকে 25,000 টাকায় মিলবে। প্লাইউডের কম্পিউটার টেবিল 47,543 টাকা, যার বাজার মূল্য 3 থেকে 3,500 টাকা। এছাড়া কর্মকর্তাদের জন্য এক একটি চেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা। আর অডিটোরিয়ামের প্রতিটি চেয়ার 29,000 টাকা, যা প্রতিষ্ঠান ভেদে 10 থেকে 15,000 টাকা। এ বিষয়ে গণপূর্তের উড ডিভিশনের বক্তব্য জানতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের অফিসে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি অর্থের অপচয় দাবি করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আহ্বান জানিয়েছে টিআইবি। কতটা অপরিকল্পনাহীনতা, কতটা যোগসাজশ বা কতটা দুর্নীতির সুযোগ রয়েছে, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 2029 সাল পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করা হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশনে পরে চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো অর্থনীতি ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে হবে, মানব সম্পদকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের দিকে যাচ্ছে সরকার। আর কর্মশালায় র্যাপিড চেয়ারম্যান এম.এ. রাজ্জাক বলেন, এলডিসি উত্তরণের আগে রপ্তানিতে বিভিন্ন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে পণ্য বহুমুখীকরণে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। অপচয় বন্ধ করে জনসেবা নিশ্চিত করতে দ্রুত পুরো দেশকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয় ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ করতে নিজেদের উদ্ভাবনগুলো অর্থমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য 5 সেরা আর্থিক প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে পুরনো পদ্ধতি পরিবর্তে আধুনিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।